আসে দিন যায় সময়টা চলে যায় তবু আছি এই বেশ ভালো জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই নয় কবু সাদা কালো এই আশাতে স্বপ্ন ভাসে সুখ হাসে চোখে মুখে চায়ের চুমুকে চায়ের চুমুকে সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা ঈদ মোবারক আজ এই আয়োজনে আমি আপনাদের সাথে আছি মারিয়া শিমু চায়ের চুমুকে আপনাদের সকলের সুবিধার জন্য আজ কি 12 কয় তারিখ তা এখন জানিয়ে দেব দিনক্ষণ সেগমেন্টে চায়ের চুমুকে আজ শনিবার 22 মে 2021 খ্রিস্টাব্দ 8ই জ্যৈষ্ঠ 1428 বঙ্গাব্দ 9 শাওয়াল 1442 হিজরি আজ সারাদিনের আবহাওয়া ঠিক কেমন হবে বাইরে বের হওয়ার আগে আপনাদের প্রস্তুতি কি থাকবে তা এখন দেখে আসি চলুন হাওয়া বদল থেকে ঢাকা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার খবর আজকে তাপমাত্রা সর্বনিম্ন 26 সর্বোচ্চ 36 ডিগ্রি সেলসিয়াস বাতাসে আর্দ্রতা সর্বোচ্চ 58% বাতাসের গতি ঘন্টায় 16 কিলোমিটার আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে ময়মনসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ও রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা 6:36 এবং আগামীকাল রবিবার সূর্যোদয় হবে ভোর 5:13 সকালে নাস্তাটা কিভাবে ঝটপট তৈরি করে নিতে পারেন এবং মজাদার করে তৈরি করতে পারেন তা এখন দেখিয়ে দেব কুইক ব্রেকফাস্টে ঈদের রেশ কিন্তু রয়েই গেছে আমরাও কিন্তু পিছিয়ে নেই হরেক রকম মজাদার সব রেসিপি আপনাদের উপহার দিয়ে যাচ্ছি আজও করব এরকম একটি মজার রেসিপি যার নাম হচ্ছে মালাই সেমাই বরফি চলুন দর্শক মালাই সেমাই বরফি তৈরি করতে কী কী লাগছে আমরা আগে দেখে আসি আমি সেমাই নিয়েছি লম্বা সেমাই যেগুলো এগুলো একটু ভেঙে ভেঙে নিয়েছি সেই সাথে কনডেন্স মিল্ক ঘি ডেসিকেটেড কোকোনাট চিনি এবং গুঁড়া দুধ সেই সাথে লাগবে এলাচি তরল দুধ প্রথমে আমরা মালাইটা রেডি করি মালাইয়ের জন্য দুধ দিয়ে দিলাম এখানে প্রায় হাফ লিটার তরল দুধ এর সাথে একটু দিয়ে দিব গুঁড়া দুধ ঘন একটা মালাই করব একটু সময় নিয়ে ঘন মালাইটা আমরা করছি এবং ফ্লেভার দেওয়ার জন্য দিয়ে দিব একটা এলাচি দানা সামান্য একটু ঘিয়ের ফ্লেভারও দিতে চাচ্ছি এবং চিনি স্বাদ মতো চিনি দুধটা শুকিয়ে অনেকটা মিষ্টি হয়ে যাবে তারপর আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি এটা হতে থাক এরই মাঝে আমরা সেমাইটা রেডি করছি সেমাই বরফি যেহেতু আমরা এটাকে জাল দিতে হবে এবং সেমাইটাকে আঠালো করতে হবে প্রথমে সেমাইটা আমরা ভেজে নেব 2 টেবিল চামচ মতো ঘি দিব ঘি দিয়ে সেমাইটাকে ভেজে নিচ্ছি আর ফাঁকে ফাঁকে আমরা নাড়া দিচ্ছি এই মালাইটা সেমাই তো অনেক রকমই খাওয়া হলো এবার একটু নতুনত্ব সেমাইয়ের বরফি এবং মালাই দুটার কম্বিনেশন করে এবার দিয়ে দিব কিছু গুঁড়ো দুধ এখন আমরা দিয়ে দিব ডেসিকেটেড কোকোনাট বা শুকনো নারকেল ড্রাই নারকেল কিনতেই পাওয়া যায় এটা অপশনাল যদি হাতের কাছে থাকে দেবেন নাহলে না দিলেও চলবে শেষে দিয়ে দিব কনডেন্স মিল্ক এটাকে আঠালো করবে এবং সুইট টেস্টটা দিবে এটা একটু আঠালো করছি আর এর মাঝে আমি এখানে জাফরান রেখেছি দর্শক জাফরানটাকে ভিজিয়ে নিয়েছি গোলাপ জলে অর্ধেক আমি দিয়ে দিচ্ছি এখানে সুন্দর একটা ফ্লেভার আসবে এবং কিছু দিয়ে দিলাম
মালাইয়ে। কালারটাও চেঞ্জ হবে, দারুণ একটা অ্যারোমা আসবে, একেবারে শাহি ফ্লেভারটা চলে আসবে। কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবং দারুণ এক সুগন্ধে কিন্তু পুরো রুম ভরে গেছে। মালাইটাও রেডি, চুলাটা অফ করে দিচ্ছি। আমার সেমাইও রেডি। এখন দর্শক আমি একটা মোল্ড নিয়েছি এরকম, আপনারা যে কোনো মোল্ডেই জাস্ট হালকা তেল গ্রিস করে সেমাইটা দিয়ে দিবেন। আপনারা যে কোনো মোল্ডে নিতে পারবেন, একটু ফ্ল্যাট হলে ভালো হয় যাতে এটাকে আমরা বরফি শেপ দিতে পারি। শেপটা আপনাদের পছন্দ মতো স্কোয়ার দিতে পারেন কিংবা গোলও করতে পারেন, অনেকে বরফি শেপে কেটে নেয় সেটাও করতে পারেন। ভালো মতো চেপে চেপে এটাকে সেট করে নিচ্ছি। এখন এটাকে আমরা 4 কোনা করে কেটে নিচ্ছি, তারপরে সাবধানে আমরা উঠিয়ে নিচ্ছি। এখন ঢেলে দিব সেই মজাদার মালাইটা। জাফরান দেওয়াতে কালারটাও চেঞ্জ হয়ে গেছে, সুন্দর একটা সুগন্ধ। সেই সাথে যখন মুখে বাদামগুলো পড়বে, মুচমুচে সেমাই, সেই সাথে নরম মোলায়েম মালাই, দারুণ লাগবে। চাইলে কিছু চেরিও দেওয়া যায়। তৈরি হয়ে গেছে মালাই সেমাই বরফি, মুচমুচে সেমাই, সেই সাথে নরম মোলায়েম মালাই। দুটা অদ্ভুত এক মেলবন্ধন, অদ্ভুত এক জুটি, এক কথায় অসাধারণ খেতে। চায়ের চুমুকে, আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় মুখ সেগমেন্টে। চায়ের চুমুকে, দর্শক এই সুন্দর সকালে আজ আমরা আমাদের মাঝে আমন্ত্রণ জানিয়েছি সুন্দর একটা মুখকে। অভিনেত্রী হিমিকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঈদের বিশেষ আয়োজনে। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন কাটছে ঈদ? আসলে ঈদটা পুরোপুরি পরিবারের সঙ্গে সবসময় কাটানো হয়, যদিও এবার একটু ব্যতিক্রম। এবার দিনটা শুরু হয়েছে পরিবারের সঙ্গে, কিন্তু দেখা গেছে বিকেলের পর থেকে আমার লাইভ শো ছিল, নাচের পারফরমেন্স ছিল, সো শুটিংই করতে হয়েছে ঈদের দিনটাতেও। মানে ঈদের দিনেও ব্যস্ততা ছিল? হ্যাঁ, এই প্রথমবার আমি ঈদের দিন শুটিং করলাম আর কি। আচ্ছা, যাক, এটা খুব ভালো একটা নিউজ আমাদের জন্য। কারণ দেখা গেছে যে প্রত্যেকবার ঈদের সময় যাদের ব্যস্ততা থাকে, ঈদের দিনে যাদের ব্যস্ত থাকে, বা লকডাউনের কারণে বা করোনার কারণে ঈদের দিনটাই তাদের একদম বসে কাটানো হয়েছে। সো সেই জায়গা থেকে এবারই ঈদের দিনটা একটু বাইরে কাটানো হলো। এটা আমাদের জন্য অবশ্যই ভালো একটা নিউজ। কারণ হচ্ছে কাজের মধ্যে আমরা সবাই চাই যে সব আর্টিস্টরা কাজের মধ্যেই থাকুক। আসলে মানে মেন্টালি একটা পিসে থাকা যায় কাজের মধ্যে থাকলে। ওই ব্যাপারগুলো যদিও কাজে গেলেও দেখা যায় একটা আতঙ্ক কাজ করে, আশেপাশে যারা আছে সবাই মাস্ক পরছে কিনা বা দূরত্ব বজায় রাখছে কিনা, এবং আমাদের ফিল্ডে তো ওইটা মেনটেন করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। দেখা যায় কোয়ার্টিস্টের সঙ্গে খুব ক্লোজলি সিনস করতে হচ্ছে, বাবা মা এবং অনেক মানুষ দেখা যায় যে থাকে সেটে। সেটে সবাই আসলে ওরকম ভাবে সত্যি কথা বলতে মানতেও চায় না, মানে মেনে চলতে চায় না। তো সেক্ষেত্রে বারবার নিজের থেকে বলতে হয় যে ভাই একটু প্লিজ মাস্কটা পরে নেন বা এটা করেন সেটা করেন। সেই জায়গা থেকে ওই রিস্কটা তো কিছুটা থাকে, তবুও যতটুকু সতর্ক থাকা যায় ওভাবে করছি। অবশ্যই, কারণ সতর্ক থেকে আমাদেরকে আমাদের কাজগুলো চালিয়ে নিতে হবে, বসেও থাকা যাবে না একদমই। আবার যেহেতু আমাদের উপর আমাদের পরিবারও অনেকটা বেশি নির্ভরশীল, দেখা যাবে আমরাই বেশি বাইরে আসি, আমরাই বেশি কাজ করি, তো আমাদের দ্বারা যেন তারাও এফেক্টেড না হয় সেটাও আমাদের মাথায় রাখতে হবে। তো ঈদকে কেন্দ্র করে কি কি কাজ করা হয়েছে যেগুলো কিনা ঈদের মধ্যে যাচ্ছে? রমজানে আমার টিভিসি করা হয়েছিল, ডেটল হ্যান্ড ওয়াশের টিভিসি করেছি, ইমোর টিভিসি করেছি। আর নাটক নিয়ে যদি বলি 7 পর্বের ঈদের করেছি, চোরের ওপর বাটপাড়ি। দেন 1 ঘন্টার বেশ অনেকগুলো করেছি। মোশাররফ ভাইয়ের সঙ্গে একটা নাটক করেছি যেটার নাম বিজ্ঞাপন, মানে নাটকের নামই বিজ্ঞাপন। এবং ওইটা একটু ফানি, একটু কমেডি টাইপের, এবং মোশাররফ ভাই সেখানে অনেকগুলো ক্যারেক্টার প্লে করেছে এবং খুবই ভালো করেছে। এবং এছাড়াও প্রেমের নাটক যদি বলি, চুপি চুপি প্রেম করেছি, তোমায় দেখলে মায়া বাড়ে, এ দুটো আরশের সঙ্গে করেছি। নাইম ভাইয়ের সঙ্গে করেছি আবির ভাইয়ের মাথা গরম, ওইটাও একটু প্রেম আবার একটু কমেডি মিশ্রিত। এবং এছাড়া অনেকগুলো 1 ঘন্টা নাটক করেছি, এখন সবগুলোর নাম আসলে মনে পড়ছে। মানে অনেক বেশি ব্যস্ততা ছিল, এবং সেটা অবশ্যই লকডাউনের আগেই কাজ করা শেষ হয়ে গেছে। লকডাউনের আগেই কাজ করেছি। লকডাউনের মধ্যে
একটা দুটো প্রজেক্ট করেছি, তবে সেগুলো একদম পুরোপুরি মানে খুবই মেনটেন করে। যেমন যখন আমরা টিভিসির শুটিংটা করেছি ডেটলের, ওইটার মধ্যে আমি একাই মানে আমার আর কোনো কোয়ার্টিস্ট ছিল না, আমি একাই আর্টিস্ট ছিলাম। সো দেখা গেছে পুরো সেটটা ওরকম ভাবে সবাই দূরে দূরে ছিল, মেনটেন করে চলা হয়েছে। সো শুধুমাত্র ওই প্রজেক্টগুলোই করেছি যেখানে আমি এনশিওর করতে পারি যে লাইক ওখানে সবাই মানবে বা ওভাবে কাজ করা, ওখানে স্বাস্থ্য সচেতনতা মেনে চলা যাবে। তো লকডাউনের কারণে কোনো কাজ ক্যান্সেল হয়ে গেছে কিনা? অনেক কাজ ক্যান্সেল হয়েছে, অনেকগুলো কাজ যেগুলো ঈদে আসার কথা ছিল। আমি খুবই আশাবাদী ছিলাম যে কাজগুলো নিয়ে, অনেকগুলোই কাজ ক্যান্সেল হয়েছে। দেখা গেছে হয়তো আমার কোয়ার্টিস্ট খুব ভয় পাচ্ছে, সে কারণে হয়েছে। অনেক সময় আমরা হাউস পাইনি, কারণ যখন লকডাউনের প্রথম দিকটায় হাউসগুলো তো একটু বন্ধ ছিল সব কিছু, পরে আস্তে আস্তে আরেকটু নর্মাল হয়েছে যত দিন গেছে। বাট অনেকগুলো কাজই বাদ গেছে। তবে আমার কাছে মনে হয় যে ওইটা নিয়ে আসলে আমি খুব বেশি একটা চিন্তা করিনি, কারণ সামনে তো অনেক সময় আছে, মানে বেঁচে থাকলে অনেক সময় থাকলে অনেক কাজ করা যাবে, অনেক কাজ করা সম্ভব হবে। সো এছাড়াও আমরা জানি যে অনেকগুলো ঈদের কাজ তো গেলই, এছাড়াও ধারাবাহিকে কাজ করছেন আপনি, এবং আমাদের ATN বাংলাতেই একটা খুব বেশ জনপ্রিয় হয়ে গেছে এখন এই ধারাবাহিকটি স্মৃতির আলপনা আঁকি, এবং সেখানে আলপনার চরিত্রে আপনি অভিনয় করছেন মুখ্য চরিত্রে। সো কেমন যাচ্ছে ওভারঅল শুটিং সব মিলিয়ে, এখনো পর্যন্ত কেমন রেসপন্স পাচ্ছেন? এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স। আসলে আমরা আসলে আমার যে ডিরেক্টর মুরাদ পারভেজ, এবং এটা তো ডক্টর মাহফুজুর রহমান স্যার লিখেছেন ওনার উপন্যাস অবলম্বনে। যখন আমরা প্ল্যান করছিলাম তখনই আমি হালকা আঁচ পেয়েছি যে এটা হয়তো দর্শক খুব ভালোভাবে নিবে, কারণ যখন আমাকে স্যার গল্পটা বললেন এরকম 3টা টাইম লাইনের গল্প, এবং আমাকে বলছিল যে এরকম তুমি 2টো টাইম লাইন এখানে করবে, অনেক চ্যালেঞ্জিং ছিল। দেখা গেছে একদম বৃদ্ধ চরিত্রটাও তুমি করবা, আবার ইয়াংটাও করবা। তো তখনই আমার মনে হয়েছে যে সবাই যেরকম এটা নিয়ে আশাবাদী, এবং এত সুন্দর করে প্ল্যান করা হয়েছে, মানিকগঞ্জের খুব সুন্দর একটা জমিদার বাড়ি নিয়ে ওখানে সেট একদম ক্রিয়েট করে আমরা কাজ করেছি, তখনই আমি একটু আশাবাদী ছিলাম। আর এরপরে তো যখন অনিয়ার হলো, দর্শকরা খুব ভালো সাড়া দিয়েছে, এবং যেহেতু একদম নাটকের মুখ্য চরিত্র মানে নাম ভূমিকায়, সো মানুষ অনেকেই আমাকে আমার কমেন্ট সেকশনে দেখা যায় এখনো আলপনা আলপনা বলে বলছে, এবং নাটকটা খুব সাড়া পেয়েছে আলহামদুলিল্লাহ। অবশ্যই, এবং সবচেয়ে মজার একটা বিষয় এবং সবচেয়ে ভালো লাগার একটা বিষয় হচ্ছে আমরা কিন্তু ম্যাক্সিমাম নাটকের ক্ষেত্রে কি দেখি যে ইয়াং এজটা একজন করছে আর বৃদ্ধ বয়সে আবার আরেকজন করছে, আমরা কিন্তু একজনকেই পাই না। কিন্তু এই জায়গায় কিন্তু আমরা দেখেছি আবার খুব সুন্দর করে আপনি বৃদ্ধ সেজে এসেছেন, এবং যে জায়গাটাতে কিন্তু একটা থাকে না, একটা চেইন থাকে, সেই চেইনটা কিন্তু এখানে খুব সুন্দর করে মেনটেন করা হয়েছে, এবং কোথাও ছন্দপতন হয়নি। দর্শকরা যে বোরিং ফিল করবে বা বোর হয়ে যাবে তেমন কোনো কিছুই না, প্রত্যেকটা মোমেন্টেই দেখা গেছে একটা এক্সাইটমেন্ট সকলের মধ্যে কাজ করছে যে নেক্সটে কি। হ্যাঁ আসলে আর আরেকটা খুব মানে খুব জিনিস যেটা আমার কাছে খুব ভালো লেগেছে গল্পের ব্যাপারে, শাওন ভাই এত সুন্দর করে আমাদের স্ক্রিপ্টটা করেছেন যে প্রত্যেকটা ক্যারেক্টারের, সেটা অল্প কিছু সিনের জন্য যে ক্যারেক্টারগুলো আছে প্রত্যেকটার অনেক ডাইনামিক আছে, এবং অনেক সুন্দর করে জাস্টিফিকেশন করেছে যে কেন সেই কাজটা করছে। মানে একটা মানুষ কিন্তু ভিলেন হয়ে জন্মায় না বা মানে হিরোইন হয়ে জন্মায় না, তার প্রত্যেকটা অ্যাক্টিভিটিজের উপরে একটা তার কারণ থাকে, পারিপার্শ্বিক কিছু পরিস্থিতি থাকে, সেই জিনিসগুলো খুব সূক্ষ্মভাবে তুলে ধরা হয়েছে। আর আমার কাছে মনে হয় যে এখনকার যে সিরিয়ালগুলো হয় বেশিরভাগই জাস্ট সিন নামানোর জন্য, মানে ডিউরেশন বাড়ানোর জন্য সিন হয়। দেখা যায় যে মূল চরিত্রগুলো শুটিং 2 দিন করে চলে যায়, বাকি 2 দিন মানে কোনো লিঙ্ক নেই এরকম ভাবে বাকি চরিত্রগুলো শুটিং হতে থাকে। মানে আমি জানিও না যে আমার শুটে আর কে আর্টিস্ট আছে, এরকম একটা ব্যাপার চলছে। কিন্তু এই সিরিয়ালটায় একদমই ভিন্ন, মানে আমরা পুরো টিম, পুরো পরিবার, মানে একটা সিন হলেও সে ওখানে যাবে, এবং পুরোটা সময় মানিকগঞ্জে থেকে কাজটা করে মানে একটা পরিবারের মতো, মানে অ্যাকচুয়াল পরিবারের মতো ফিলিংস। এবং সবচেয়ে বড় কথা যে প্রত্যেকটা আর্টিস্টের আরেকটা আর্টিস্টের সাথে অনেক বেশি কানেকশনটা রয়েছে, যে কারণে কাজ করার ক্ষেত্রেও আমরা তো এর আগে আরো কিছু আর্টিস্ট আমাদের এখানে এসেছেন স্মৃতির আলপনায় আঁকি, এবং তাদের কাছ থেকেও কিন্তু একটা জিনিসই শোনা যে সবার সাথে আসলে আমাদের এমন একটা সম্পর্ক হয়ে গেছে, এবং কাজ করতে গিয়ে আমরা আসলে বুঝি না যে কখন আমরা কাজ করছি আর কখন আমরা নর্মাল আছি, সময়টা খুব সুন্দর কেটে যায়। সো এই জন্যই আমার কাছে মনে হয় যে প্রথমেই যখন নাটকটা 1-2টা পর্ব অনের হলো, তখন আমরা ভাবছিলাম যে আসলে এই নাটকটা কোন দিকে যাচ্ছে বা দর্শকরা কিভাবে নেবেন, কারণ যেহেতু এখানে
স্বাধীনতা পূর্ববর্তী সময়টাকেও দেখানো হয়েছে এবং এটা এখন মানতেই হয় যে যারা ডিরেক্টর রয়েছেন, ক্যামেরায় যারা রয়েছেন, সর্বোপরি যারা তত্ত্বাবধানে আছেন, তারা এত সুন্দর করে নাটকটাকে প্রেজেন্ট করেছেন, কোথাও বুঝতেই দেননি যে না এইটা ওই সময়কার ঘটনা বা ওই সময়কার গল্প এটা না। এবং তার সাথে আর্টিস্টরা তো অবশ্যই, আমি জানি যে সেই সময়কার গেট আপ নেওয়া, সেই সময়ের একটা মুডে চলে আসাটা অনেক বেশি টাফ। সো সেই জায়গাটা অনেক সুন্দরভাবে আপনারা উপস্থাপন করেছেন। এবং যেহেতু একটা দীর্ঘ ধারাবাহিকের মধ্যে এখন আছেন, আর কি কোনো ধারাবাহিকে কাজ করা হচ্ছে কিনা? আরো দুটো বেসরকারি চ্যানেলে আমার ধারাবাহিক যাচ্ছে, একটা হচ্ছে গোবিন্দপুরের গল্প আর একটা প্রিয়জন, আর 2-3টা সিরিয়াল আমরা শুটিং চলছে, ওগুলো সামনে এখনো স্টার্ট হয়নি, এখনো শুরু হয়নি। আচ্ছা, তো ঈদের পরে যেহেতু আমরা জানলাম যে ঈদের জন্য অনেক কাজ ক্যান্সেল হয়ে গেছে এবং তার মধ্যেও টুকিটাকি যতটুকু হাইজিন মেনটেন করে করা সম্ভব হচ্ছে ততটুকু করছেন, ঈদের পরে আর কি কি কাজ করার কথা আছে যেগুলো কিনা আমরা আরো সামনে দেখতে পাবো? আসলে কাজ না হলে তো একবারেই সব গল্প বা সবকিছু বলে দিতে পারছি না, তবে বেশ কিছু 1 ঘন্টার নাটকের প্ল্যান হয়ে আছে। আর সিরিয়াল যেহেতু এখন স্মৃতির আলপনাতে অনেকটা সময় দিতে হচ্ছে, বা আরও যে সিরিয়ালগুলো নিয়েছি ওগুলো হাতে আছে, এখন ট্রাই করছি একটু বেছে সিরিয়ালে কম যে 1 ঘন্টার নাটকগুলোতে যাওয়ার, এবং বিজ্ঞাপনেও সময় দিচ্ছি। সো এগুলো নিয়ে প্ল্যান আছে। আর পাশাপাশি তো পড়ালেখা চলছে, মানে একদম শেষের দিকে আমার বিবিএর, সো ওইটা নিয়েও একটু দৌড়াদৌড়ি পড়ালেখা নিয়ে চলছে আর কি। শেষের সময়টা অনেক বেশি কষ্টের পড়াশোনার ক্ষেত্রে, মানে অনেক বেশি প্যারা থাকে, অনেক বেশি প্যারা। মানে এখন কারণ কি আমি এতদিন ধরে মানে ক্লাস করে শুটিং করে একটা মোটামুটি অভ্যাস হয়ে গেছে, কিন্তু এখন যেহেতু একদম শেষের দিকে অনেক কিছু মাথা থাকছে, আবার ধরেন ইন্টার্নশিপ এন্ড সব কিছু, তো কাজ করে আরেকটা জব করে, মানে এই জিনিসগুলো তার মধ্যে আবার লকডাউনের মধ্যে আমাদের মধ্যে কিন্তু একটু অলসতাও চলে আসে। সো এই সময়টা আমার মনে হয় পড়াশোনা এবং কাজ একসাথে মেইনটেইন করাটা অনেক বেশি কষ্টকর হয়ে যায় আসলে। আচ্ছা, তো চলচ্চিত্র নিয়ে একটু জানতে চাই যে চলচ্চিত্রের বিষয়টা কিভাবে মাথায় নিয়েছেন, এবং আরেকটা বিষয় আমরা যেটা খুব লক্ষ্য করি যে আমাদের দেশে কিন্তু ম্যাক্সিমামই যারা বড় পর্দায় কাজ করেন তারা কিন্তু ছোট পর্দায় খুব একটা কাজ করতেন না। এখন সেটা একটু ট্রেডিশনটা একটু ব্রেক হয়েছে, এখন যারা বড় পর্দায় কাজ করছেন, ছোট পর্দায় কাজ করছেন, একসাথেই করছেন। সো এই বিষয়টা আপনার কাছে কেমন লাগে, বা বড় পর্দায় যদি রেগুলার কাজ করা আপনি শুরু করেন তাহলে কি ছোট পর্দায় আমরা আপনাকে পাবো না কিনা? ছোট পর্দায় পেলেও হয়তো এত বেশি কন্টিনিউয়াসলি কাজ করব না, হয়তো ভলিউমটা কমে যাবে কাজের। আর আমার কাছে, আমি আসলে নাটক করে না খুব স্যাটিসফ্যাকশন পাচ্ছি, আমার কাছে খুব ভালো লাগে, কারণ দেখা যায় যে এক এক দিন এক একটা সেটে অনেকগুলো, মানে এক একটা চরিত্র করা, এবং ভিন্ন ভিন্ন কোয়ার্টিস্টদের সঙ্গে কাজ করে অনেক কিছু শেখা, ভিন্ন ভিন্ন ডিরেক্টরের সঙ্গে, এটা আমি খুব এনজয় করছি। আর এখন তো আসলে আগে যেমন ফিল্ম, নাটক, বিজ্ঞাপন এই জিনিসগুলো খুব আলাদা আলাদাভাবে ধরা হতো, এখন জিনিসগুলো অনেকটা বেশি মিলে গেছে, এবং সঙ্গে তো ওয়েব সিরিজও এসেছে এখন, অনেক ফিল্ম অ্যাক্টররা ওয়েব সিরিজেও আসছে। সো আমার মনে হয় যে এই প্ল্যাটফর্মগুলো একটা সময় একদম পুরোপুরি মিশে যাবে আসলে। ভালো কাজ, ভালো চরিত্র, ভালো অভিনয়ের দিকেই আমরা বেশি প্রাধান্য দিব আমার মনে হয়। অবশ্যই। এবং ওয়েব সিরিজ নিয়ে যেহেতু কথা হলো, আমরা জানি যে ওয়েব সিরিজের ট্রেন্ডটা কিন্তু দেশের বাইরে অনেক আর্লি স্টার্ট হলেও আমরা রিসেন্টলি এটার সাথে পরিচিত হচ্ছি, এবং বাংলাদেশে সো ফার যতটুকু কাজ হয়েছে, যতটুকু সম্পর্কে আমরা জানি, খুব ভালো কাজ হচ্ছে, খুব কোয়ালিটি কাজ হচ্ছে। সো সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় ওয়েব সিরিজের জায়গাটা, এবং আপনার কাছে কি মনে হয় ওয়েব সিরিজের ফিউচারটা কত দূরে আমাদের দেশে? অবশ্যই অনেক অনেক বেশি, কারণ নতুন একটা প্ল্যাটফর্ম, মানুষ এত সুন্দরভাবে এটাকে গ্রহণ করেছে, সেই জায়গা থেকে তো অবশ্যই সবাই আশাবাদী। তবে একটা স্টেরিওটিপিক্যাল ব্যাপার তো থাকেই যে ওয়েব সিরিজে কিছু অ্যাটেনশন সিকিং সিনস থাকবে, এই জিনিসটা আমি খুব একটা বিশ্বাস করি না। আমার কাছে মনে হয় যে আর্টিস্ট হিসেবে যেই সিনসগুলো আমি কমফোর্টেবল, আমার কাছে মনে হয় যে ক্যারেক্টারের সঙ্গে যেই বা গল্পের সঙ্গে যেই দৃশ্যগুলো যায় সেগুলো ওরকমভাবে থাকলে আমি করব। আমার কাছে বেশ কিছু স্ক্রিপ্ট আমি ওয়েব সিরিজ নিয়ে আমাদের প্ল্যান হয়েছিল, কিন্তু দেখা গেছে এরকম অপ্রয়োজনীয় সিনস থাকার কারণে সেগুলো আর কি করা হয়নি। তো আমার কাছে মনে হয় যে যদি আমার কাছে মনে হয় যথাযথ, মানে যথাযথ, হ্যাঁ একদম যথাযথ ক্যারেক্টারের সঙ্গে এবং পুরো জিনিসটার সঙ্গে সামঞ্জস্য কোনো সিন থাকলে তখন হয়তো আমি ভেবে দেখবো, বাট এখন আসলে খুব বেশি তাড়াহুড়া করছি না এই ব্যাপারে।
তাড়াহুড়ো করার আসলে কিছু নেই, কারণ এখন যেহেতু নতুন মাত্র একদম নতুন নতুন আমরা ইন্ট্রোডিউসড হলাম এটার সাথে, আস্তে ধীরে কাজ তো করা যাবে, অনেক অপশনস আছে কাজ করার, সেটা তো আমরা জানি যে এখন আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করার যদি একটু ভালো কোয়ালিটিফুল কাজ পাওয়া যায় করা যায় তাহলে অনেক অপশনস আছে। সো যেহেতু পড়াশোনার একদম শেষের দিকে আপনি আছেন, পড়াশোনা শেষ করার পরের পরিকল্পনা কি? অভিনয়ের সাথেই কি থাকতে চান, নাকি আমরা দেখবো হুট করে হিমি অন্য কোনো প্রফেশন, একদম প্রফেশনাল অফিসার টাইপের কিছু একটা হয়ে গেছে? আমি আসলে খুবই মানে ইম্পালসিভ কিছু কিছু ডিসিশনে, আমি নিজেও জানি না আসলে কি করব, কারণ আমার কাছে মনে হয় মানে আমি একটু ট্রাই করে দেখতে চাই কর্পোরেট লাইফটা কেমন। অবশ্যই মিডিয়া ছেড়ে দেব না, হয়তো কাজটা আর একটু বেছে আর একটু গুছিয়ে অল্প স্বল্প করব হয়তো ইন ফিউচার, বাট এখন আসলে আমি ফুললি এনজয় করছি, মানে মিডিয়াতে কাজ করাটা, অভিনয়টা পুরোপুরি এনজয় করছি আসলে। আর হয়তো গ্র্যাজুয়েশনের পরে জবে ঢোকার একটা প্ল্যান আছে, দেখা যাক কতটা কি হয় আর কি। আচ্ছা, বরাবর মতো এটাও সারপ্রাইজই থাকুক, হওয়ার পরে আমরা দেখতে পারবো যে কি হলো। অনেক ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে? দর্শকদের জন্য যদি বলি, এত সকাল সকাল আজকের আড্ডা দেখবার জন্য অনেক অনেক ধন্যবাদ, আর আমার হোস্টকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর কোয়েশ্চেন করার জন্য। আসলে মনেই হয়নি যে আমি কোনো ইন্টারভিউ দিচ্ছি। হ্যাঁ, তোমার সঙ্গে সবসময় মনে হয় যে আমি গল্প করছি। আর এটিএন বাংলাকে অনেক অনেক ধন্যবাদ এই সকাল সকাল আমাকে ইনভাইট করার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ, এবং আসলে নতুন করে বলার কিছুই নেই, বরাবরের মতো সবসময় যেমন আমাদের চয়াচমকের পক্ষ থেকে শুভকামনা থাকে, এবং যেহেতু এখন আপনিও এটিএন বাংলার একজন, এটিএন পরিবারের একজন সদস্য, সো ফর্মালিটিজের তো আর কোনো দরকার নেই, বাট তারপরেও উইশ করি যে যেহেতু সিচুয়েশন এখন একটু খারাপ এবং বাইরে যেতেই হয় কাজের তাগিদে, সুরক্ষিত থাকুন, সেফ থাকুন, ভালো থাকুন, এবং ভালো ভালো কাজ আমাদেরকে উপহার দিন, এটাই চাওয়া। তো যেটা হয় সবসময় আমরা যখনই আপনাকে নিয়ে আসি না কেন, সবার শেষে আমরা একটু প্যারা আপনাকে দিই, সেটা হচ্ছে একটা গান শুনতে চাই। এবং যেহেতু এটা ঈদের সকাল, আমরা তো গান অবশ্যই শুনবো, এটা আর কোনো রিকোয়েস্ট না, এটা হচ্ছে আমাদের ডিম্যান্ড। তার আগে আমি দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসছি। দর্শক, আজ এখানেই শেষ করছি, আশা করছি আপনাদের সময়টা খুবই ভালো কেটেছে। দেখা হবে আগামীকাল নতুন কোনো অতিথির সাথে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, দেশকে ভালোবাসুন। চায়ের চুমকির এপিসোডগুলো youtube.com/etn বাংলা প্রোগ্রামে গেলেই পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই। যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই। যত ভাগে ভাগ করো না প্রেম, হৃদয়ে কিন্তু একটাই। যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই। অনেকে বলে মরণ অনেক, জীবন সে নাকি একটাই। অনেকে বলে মরণ অনেক, জীবন সে নাকি একটাই। প্রতিভার প্রেমে নতুন জনম, জীবন কি করে একটাই। প্রতিভার প্রেমে নতুন জনম, জীবন কি করে একটাই। যত ভাগে ভাগ করো না প্রেম, হৃদয়ে কিন্তু একটাই। যেভাবে তুমি